ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে কোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানোর চেয়ে সোফায় ঘুমানো অনেক ভালো। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা। তারপর বালিশ আর কাঁথা নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে চলে গেল 2 মাস। জানা তারপর পরীক্ষাও শেষ হয়ে গেল। আঙ্কেল আন্টি আজকে বিকেলে চলে যাবে। 2 মাসে কত যে অ্যাক্টিং করেছি সেটা একমাত্র আমি জানি। ওনাদের সন্দেহ করার সুযোগ দেইনি, আর বাসায় পারতে যাইনি। সকালে বের হলে সন্ধ্যায় বাসায় ফিরতাম। এদিকে এই 2 মাসে মারিয়ার সাথে খুব ভালো ফ্রি হয়ে গেছি। এখন আর পুরনো কথা নিয়ে মন খারাপ হয় না। তবে মারিয়ার থেকে ভালো আমাকে কেউ বুঝতে পারবে না, এটা নিশ্চিত। আজকে আঙ্কেল আন্টি চলে যাবেন, তাই বিকেলে বাসায় চলে আসলাম। ওনারা সবকিছু বুঝিয়ে দিয়ে ওনারা চলে গেলেন। পরের দিন ভার্সিটিতে চলে গেলাম। এসে দেখি সবাই বসে আছে। সবার সাথে দেখা করে মেহেদি ভাই আর আরো কয়েকজনকে নিয়ে মারিয়া আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারিয়া আসার পর সবাইকে আমার প্ল্যানটা বললাম। সবারই আমার প্ল্যানটা পছন্দ হয়েছে। প্ল্যানের মূলটা হলো একটা কাপল কন্টেস্ট হবে। যে উইনার হবে তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটাতে জয়েন করতে পারে। কে কাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা হবে। একদিনেই খেলাটা শেষ হবে। এতটুকুই বলি, বাকি প্ল্যানটা পরে জানতে পারবে। প্ল্যান শেষে আমরা ক্লাস করলাম না। বাসায় গিয়ে অনেক কাজ আছে। বিকেল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে জান্নাত আপুকে একটা চমক দেখাবো। বিকেলে জান্নাত আপুকে ডাক দিয়ে ছাদে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে একপাশে দাঁড় করালাম। যা হচ্ছে তা যদি কাজ করে যায় তাহলেই জান্নাতকে বুঝাবো কত ধানে কত চাল। কিরে, কিছু বলবি নাকি? তাহলে বল। তারপর পিছন থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু গেড়ে বসে ওনার সামনে তুলে ধরলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। জান্নাত শুধু হা করে তাকিয়ে আমাকে দেখছে, কোনো কিছু বলতেছে না। কি হলো, কিছু বলেন না কেন? ডাক দেওয়ায় ঘোর কাটলো ওনার। তারপর বলল, ওই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি আমি তোর সাথে, এখন এসব বলে আমাকে রাখাস না। আপনি এভাবে বললেন না প্লিজ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর। আর যদি কখনো এইরকম ভালোবাসি কথাটা বলিস তাহলে মেরে তোর হাত পা ভেঙে দিব বলে দিলাম। বলেই পাশ কাটিয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। তারপর আবার মন খারাপের ভান ধরে রুমে চলে আসলাম। রাতে কেউ কারো সাথে কথা বললাম না। খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর সবাই মিলে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করলাম। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এভাবে আরো 7 দিন চলে গেল। জান্নাতের সাথে এখন আর কথাও বলি না। উনি কেমন যেন চুপচাপ হয়ে থাকেন সারাদিন, তাই আমিও কিছু বলি না। ভার্সিটিতে গিয়ে বললাম, আজ থেকে আমাদের প্ল্যানটা শুরু করব। বলেই বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। তাই আমি ফ্রেশ হয়ে এসে ওনার পাশের সোফায় বসে টিভি দেখতে লাগলাম। মোবাইল থেকে মারিয়াকে একটা কল দেওয়ার জন্য মেসেজ দিয়ে মোবাইলটা রেখে আমি ছাদে চলে গেলাম। গিয়ে মনের আনন্দে গান গাইতে লাগলাম। একটু পরে বাসায় গেলেই শুরু হবে যত সব কাহিনী। প্রায় 15 মিনিট পর ছাদ থেকে বাসায় গেলাম। গিয়ে দেখি জান্নাত আপু রেগে আগুন হয়ে আছে। আমি গিয়ে কিছু না বুঝার ভান ধরে আবার টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকিয়ে থেকে জান্নাত আপু বলে উঠল, হুসেন, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? অবাক হওয়ার ভান ধরে ওনার দিকে তাকালাম। তারপর মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোর আর মারিয়ার মাঝে কি চলতেছে? কি আবার চলবে? মারিয়া আর আমার মাঝে আগে যেটা ছিল এখনো সেটাই চলছে। মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি দিয়ে সেভ করেছিস? যেটা মন চায় সেটা দিয়ে। আর আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গেছিলি, আর এদিকে তোর মোবাইল বাজতে ছিল, তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পিছনে কি করছিস।
আপনার পিছনে করতে যাব কেন? আর এমনিতেও আপনার পিছনে করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমি এত কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথাও বলতে পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকতেছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো গরুর সাথে থাকলেও কমপক্ষে একটু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমানা অতিক্রম করতেছিস। সীমা আমি না, আপনি অতিক্রম করতেছেন। কারণ এই কয়েকটা মাসে কম জ্বালাননি আমাকে, অনেক সহ্য করেছি। আর না, এখন আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। তুই কি বলতে চাইছিস? মানে আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে? তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপর না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করেনি। মারিয়া এখনো আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দেইনি। ও, তুই কি চাস আমি আম্মুকে উল্টাপাল্টা বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করুক? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করেন প্লিজ। কারণ এই কয়েক মাস আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কিরকম আমাদের সম্পর্ক, তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই এসব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই, তখন আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? জান্নাত আর কোনো কিছু না বলে একদম চুপ হয়ে গেল। আর কিছু বলার নেই ওনার, এটা ভালো করে বুঝতে পেরেছি। দেখুন, আপনি এখন আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। জান্নাত আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। আমিও আর কিছু না বলে নিজের মতো চলে আসলাম আমার রুমে। রাতে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। তারপর হয়তো জান্নাত খেয়েছে। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি জান্নাত সোফায় বসে টিভি দেখতেছে। আমি কিছু না বলে না খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আরো 2 দিন চলে গেল আমাদের কথা না বলে। জান্নাত কি যেন সারাদিন ভাবে, তাই আমিও আর কথা বলি না ওনার সাথে। তবে এভাবে যে বেশি দিন যাবে না, এটা ভালোভাবে বুঝতেছি। বিকেলে ভার্সিটি থেকে এসে হালকা ঘুমাবো বলে ঠিক করলাম। যা ভাবা তাই কাজ। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি, কারোটাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে চোখে হালকা পানি নিয়ে। তাই উঠে বসলাম শোয়া থেকে। এখনই ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলেই সোজা চলে গেল। আমি কিছু বলার অপেক্ষা করলো না, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি জান্নাত এক কোনায় দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। কি বলবেন বলেন। তুই এভাবে কথা বলতেছিস কেন? সরি, ঘুম থেকে উঠে এসেছি তো তাই। বলেন কি বলবেন। তুই আমাকে কয়েকদিন আগে বলেছিলি না আমাকে ভালোবাসিস? আমি তো তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন এসব বলতেছেন কেন? আজকে যদি বলি আমি তোকে স্ত্রীর অধিকার দিতে চাই? জান্নাতের কথা শুনে হা হয়ে গেলাম। তবে এটা যে হবার তা আগে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কি বলবো বুঝতেছি না। কি রে, কিছু বলছিস না কেন? সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন, আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি। আসলে মারিয়া আমাকে অনেক ভালোবাসে। আর এমনিতেও আমি ওর মন একবার ভেঙেছি, আর মন ভাঙতে চাই না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তাও তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না। দেখ, বারে বারে একটা কথা বলতে ভালো লাগতেছে না, তাই যা বলছি তাই মেনে নে, না হলে আমি কিছু একটা করব বলে দিলাম। আপনি যা পারেন করেন, বলেই ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে পড়তে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে এবার থেকে বুঝবে জান্নাত আমাকে জ্বালানোর মাসুলটা কিভাবে নেই আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে দেখি জান্নাত বসে আছে। চোখগুলো লাল হয়ে আছে আর চোখের নিচে হালকা কালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না, সারা রাত সজাগ হয়ে কান্না করেছে হয়তো। জান্নাতের দিকে খেয়াল না করে আমি চলে গেলাম ভার্সিটিতে। তারপর সবাইকে কালকের ঘটনা বললাম। তারপর ক্লাস শেষ করে সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল, তাই লেট করেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত গল্পের বই পড়তেছে। আমি এসে ওনার পাশে সোফায় বসে গেলাম। এখনও চোখগুলো ফোলা আছে আর কালো দাগগুলো স্পষ্ট হচ্ছে। হঠাৎ জান্নাত বলে উঠল, কিরে, এত দেরি হলো কেন? সারাদিন কোথায় ছিলি? ক্লাস শেষ করে মারিয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গিয়েছিল। জান্নাতের শান্ত মুখটা নিমিষেই লাল হয়ে গেল। ঘরে বউ থাকতে তুই বাহিরে মেয়ে নিয়ে ঘুরতে যাস, লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্রাক্টে বিয়ে হয়েছে,
তাই এসব ফাউল কথা বলবেন না। দেখ, আমাকে ডাকাবি না, তাহলে যে আমি কি করব তা নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আমার দেখার ব্যাপার না, যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন। এক ছিল আম্মুর কাছে নালিশ দেওয়া, তাও বন্ধ করে দিলাম আমি। ঠিক বলেছিস, তোর ক্ষতি না করব না, করার পর বুঝবি কর ক্ষতি করেছি। মানে? মানেটা তোকে বলতে যাব কেন? আপনাকে বলতে হবে না। আপনি আর কিছু বলার আগেই আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিয়েছে। মনে মনে খুশি হলাম। যাক, এবার জান্নাতকে একটু জ্বালিয়ে নেই। কলটা ধরলাম। হ্যাঁ বেবি, বলো। হুসাইন, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাকিয়ে দেখি জান্নাতের চোখগুলো রাগে নীল লাল হলুদ রং ধারণ করেছে, আর আমাকে কাঁচা খেয়ে যাবে এমন মনে হচ্ছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে কথা বলতে লাগলাম। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আইসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সাল বাসায় করতে পারি। যেভাবেই হোক এই কন্ট্রাক্ট জিততেই হবে আমাদের বেবি। তাড়াতাড়ি আইসো, রাখি, বাই। ওকে বাই, লাভ ইউ বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে জান্নাত রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। কখন যে কি বলে ফেলে কে জানে। তুই কিসের কন্টেস্টে এর কথা বলছিলি রে? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হচ্ছে, ওইটার নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোন কন্টেস্টে তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও এটাতে জয়েন হয়েছি। তোর পার্টনার কি? কে আর? মাই লাভ মারিয়া। জান্নাত রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন এসেছে, তাই ফোনটা রিসিভ করলাম। ভাই হোসাইন, তুই কোথায়? এক্ষুনি ভার্সিটিতে আয়। কেন, কি হয়েছে? আগে আয়, তারপর বলতেছি, তাড়াতাড়ি আয়। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাহির হতেই দেখি জান্নাত আমাকে দেখে মিটমিট হাসছে। ওইদিকে নজর না দিয়ে আমি সোজা চলে গেলাম ভার্সিটিতে। মারিয়ার মাথাটা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে আছে। কি হয়েছে মারিয়া? ভাই, মারিয়াকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? হয়তো জান্নাত কিছু বলেছে। আর কোনো কিছু না বলে মারিয়াকে নিয়ে সোজা চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার, মারিয়াকে বের করে দেওয়ার কারণটা কি? দেখো, তোমার শ্বশুর বলাতে আমাকে করতে হয়েছে, এতে আমি কিছুই জানি না। ওকে, ফোনটা বের করে জান্নাতের আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার একটু পর ধরলো। হ্যাঁ বাবা, বলো। আপনি এখনই আমার বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে ভার্সিটিতে আসেন। 1 ঘন্টার ভিতরে আসেন। তারপর গিয়ে সবার সাথে বসে রইলাম ক্যান্টিনে। ঘন্টাখানেক পরে পিয়ন এসে ডেকে গেল প্রিন্সিপালের রুমে যাওয়ার জন্য। মারিয়াকে নিয়ে চলে গেলাম প্রিন্সিপালের রুমে। জান্নাত আর ওর আব্বু বসে আছে। আঙ্কেল, মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন জানতে পারি? জান্নাত বলেছে ওর নাকি কি সমস্যা আছে, তাই বের করে দিতে বলল। তাই আমি ওকে এখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করার ব্যবস্থা করেছি। জান্নাত, তোমার সাথে আমার কথা আছে, একটু ওই রুমে আসো বলেই মারিয়া আর আমি পাশের রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুই লাগলে কিন্তু সেই লাগে, তা জানিস? মজা নিচ্ছেন? হুম। আচ্ছা, সোজা কথায় আসি। আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন, তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চলে যাব। পরে কাউকে কিছু বলতেও পারবেন না। জান্নাত আমার কথা শুনে হা করে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে পানি জমে টলমল করতেছে। হয়তো এখন ওই বৃষ্টি নামবে। দেখুন, যে 5টা মাস আছে, এটা যদি আপনি আমার সাথে থাকতে চান, তাহলে মারিয়াকে ভার্সিটিতে শান্তিতে থাকতে দিন। না হলে দেখবেন মারিয়ার সাথে আমিও উধাও। ভেবে দেখেন কি করবেন। বলেই মারিয়াকে নিয়ে সেখান থেকে ক্যান্টিনে এসে পড়লাম। বিকেলে মারিয়াকে প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে টিসি এর সবকিছু ক্যান্সেল করে দেয়। সন্ধ্যায় বাসায় গিয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা খুলল না, তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জান্নাতের রুমে উকি দিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। জান্নাতের ঘুমানো চেহারা অনেক সুন্দর, তাই এটা দেখার জন্য একবার ওর রুমে গেলাম। জান্নাত ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর কান্না করে ঘুমিয়েছে। চোখের কাজলগুলো লেপ্টে আছে মুখে। জান্নাতের এই চেহারাটা দেখে অনেক মায়া হতে লাগলো ওর প্রতি। এভাবে কিছুক্ষণ ওর প্রতি তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করে রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত কারোর সাথে কথা বলতেছে। আমাকে দেখে আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো।
তোরা বাড়িতে আসবি কবে? কেন, কোনো কাজ আছে নাকি? তোর ভাবি তো মা হতে চলেছে, তাই একবার জান্নাতকে নিয়ে এসে দেখে যা তোর ভাবিকে। আম্মু, আমার তো ক্লাস এক্সাম চলতেছে, আমি জান্নাতকে পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে না হয় কিছুদিন ভাবির খেয়াল রাখুক। বৌমা একা আসবে মানে? তুই পরীক্ষা শেষ হলে বৌমাকে সঙ্গে করে নিয়ে একেবারে আসবি। আমার পরীক্ষা শেষ হতে আরো 15 দিন লাগবে। তখন না হয় বৌমাকে নিয়ে একেবারে আসবি। ভালো থাকিস। ওকে। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি, তাই তো? বলেই রুমে চলে গেলাম। এভাবে চলে গেল আরো 10 দিন। জান্নাত মুখ বুঝে এখন আমার সব কথা শুনে। জান্নাতকে দেখানোর জন্য মারিয়াকেও মাঝে মাঝে বাসায় নিয়ে আসি, আর জান্নাত কিছু বলতে না পেরে শুধু কান্না করে। এগুলো দেখে আমি নিজের মনের সব কষ্ট দূর করি। জান্নাতকে দেখলে এখন মায়া হয়, কিন্তু পুরনো কথাগুলো মনে হলে সবকিছু ভুলে যাই। বিকেলে ক্লাস শেষ করে ভার্সিটিতে বসে সবাই আড্ডা দিতেছিলাম, তখন ওই মারিয়া বলে উঠল, হোসাইন, তুমি এবার জান্নাত আপুকে মেনে নাও। আপুর কি অবস্থা হয়েছে কেঁদে কেঁদে দেখেছো একবার? ও হ্যালো, আমাকে 8 মাস জ্বালিয়েছে, আর আমি তো মাত্র 1 মাস। এত তাড়াতাড়ি হোসাইন কাউকে ক্ষমা করে না। তুমি দেখেছো জান্নাত আপু কতটা শুকিয়ে গেছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর যে তার নিজের ভুলটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মারিয়া প্লিজ, জান্নাতকে আরো কিছুদিন জ্বলে নিক, তারপর না হয় বলবো। না হলে এটা অনেক কম হয়ে যাবে। কয়েকদিন পর না হয় জান্নাতকে সব বলে দিব। তোমাকে কিছুই বলতে হবে না, সময় হলে আমি জান্নাত আপুকে সব বলে দিব। ওকে, কিন্তু আরো কিছুদিন এভাবে চলার পর বলবো। ওকে, তা তুমি না গ্রামে যাওয়ার কথা কবে যাবে? কাল বিকেলে গিয়ে ভাবিকে দেখে আসবো ভাবছি, আর কিছুদিন থেকেও আসবো। ওকে, বেস্ট অফ লাক। আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সবার সাথে কথা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। তখন ওই ভাইয়া বলে উঠল, হুদাই তোকে তো চাচা বানিয়ে দিলাম, এবার বল আমি আমার ভাতিজার মুখ কবে দেখব? ভাইয়ার কথা শুনে আমি কি বলবো বুঝতেছি না। শালার বেবি তো দূরের কথা, আজ পর্যন্ত থাপ্পড় ছাড়া আর কিছুই পাইনি। এসব ভাবছিলাম, তখন ওই জান্নাত বলে উঠল, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ। যাক, প্রাণে বেঁচে গেলাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় চলে যেতে লাগলাম, তখন ওই জান্নাত বলে উঠল, ভাইয়া কি বলেছে শুনিসনি? কখন? ওনাকে যে একটা ভাতিজা এনে দিতে বলেছে, তুই শুনিসনি? শুনেছি। তো কি করব আমি? তুই চাইলে কিন্তু আমরা ওনার ইচ্ছাটা পূরণ করতে পারি। প্লিজ এসব নাটকের কথা আমার সামনে বলবেন না। আমি আপনাকে আগেই আমার ডিসিশন শুনিয়ে দিয়েছি, তাই এসব ফাউল কথা বলবেন না প্লিজ। জান্নাত আর কিছুই বলল না। আমি কাঁথা আর বালিশ নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর কানে কারো চাপা কান্নার হালকা আওয়াজ আসতে লাগলো। বুঝতে বাকি রইল না জান্নাত কান্না করতেছে। খারাপ লাগছিল, তাও আমাকে কষ্ট দেওয়ার সব ফল ভোগ করিয়ে ছাড়বো। এসব চিন্তা বাদ দিয়ে আরামে ঘুম দিলাম। এভাবে চলে গেল আরো 7 দিন। বিকেলে ভাইয়া আর আমি ছাদে বসেছিলাম। তখন ওই ভাবি এসে বলল জান্নাত নাকি কি কারণে আমাকে ডাকতেছে রুমে যেতে। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। জান্নাতের মুখ রাগে লাল হয়ে আছে, কি কারণে তাও বুঝতে পারতেছি না। এসব ভাবছিলাম, তখন ওই জান্নাত এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল। চর খেয়ে টাসকি হয়ে বসে রইলাম। কেন মেরেছে বা দোষটা কি কিছুই বুঝতেছি না, তাই জিজ্ঞেস করলাম, মারলেন কেন? তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস? বুঝে গেলাম, মারিয়া সব বলে দিয়েছে, তাই চুপ করে রইলাম। তুই আমাকে এতদিন... আর কিছু বলার আগে জান্নাতকে আম্মু ডাক দিল, তাই চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, রাতে তোর খবর আছে শয়তান। তারপর ফোনটা বের করে মারিয়াকে ফোন দিলাম। মারিয়া, তুমি সব বলে দিয়েছো? আপুকে অনেক জ্বালিয়েছো, এখন প্লিজ মেনে নাও। তুমি বলে দিয়ে এখন আমায় বাসের চিপায় ফেলে দিয়েছো। এখন বলে গেছে রাতে আমার ক্লাস নিবে। কিসের ক্লাস নেবে তা তো জানি না, তবে আজকে তোমার বাসর রাত হবে এটা জানি। বাসর রাত না শেষ রাত আল্লাহই জানে। আরে ভয় পেও না, আমি একটু বিজি আছি, পরে কথা বলবো, বাই। বলেই ফোনটা কেটে দিল। আমি কি করব বুঝতেছি না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। জনাব, উঠে বসেন, আপনার সাথে আমার কথা আছে। ভদ্র ছেলের মতো উঠে বসলাম। চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলে রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল,
কাল ঢাকায় গিয়ে তোর ক্লাস নিব আমি। এখন তোর তেল বের করব আমি। বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় যাব বলে বালিশ হাতে নিতেই জান্নাত বলে উঠল, যেখানে আছিস সেখানেই শুয়ে থাক, না হলে মেরে হাত পা ভেঙে দিব। ভয় আর কিছু না বলে ওখানে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন চলে আসলাম ঢাকায়। বিকেলে সবকিছু গুছিয়ে হালকা ঘুমিয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো রুমে, চেহারায় ভিলেনের হাসি। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে, আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো। বলেই আমার দিকে তেড়ে আসতে লাগলো। প্লিজ মারবেন না বলেই ভয়ে দাঁড়িয়ে গেলাম। এসেই সামনে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো। কিছু না বলে ভালোবাসার মার খেতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত চুপ করে বসে গেল। আর মারবেন না? হঠাৎ জান্নাত হু হু করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে মেরে এখন নিজেই কাঁদতেছে, তাই ওনার হাঁটুর কাছে বসে গেলাম। কি হলো, কাঁদতেছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না, তাই না? হুম। আমি বোকা যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ভাইয়া যেই কথাটা বলেছিল আপনি চাইলে সেটা ট্রাই কিন্তু করতে পারি। জান্নাত এবার অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় কি যেন শুনে ফেলেছে। কি রাজি আছেন? ব্যাস, আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আটকে দিল। তারপর আর বাকিটা বলবো না। কিছুক্ষণ পর জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভিতরে একটা ভিলেন আছে। রাগ তোর ভিলেনগিরি, বের করছি। বলেই আমার ঠোঁটগুলোকে আর বলতেই দিল না।